আজকে আমরা শুরুতে আলোচনা করব হচ্ছে ইউনিট নিয়ে। কি নিয়ে আলোচনা করব? ইউনিট নিয়ে। আমরা যখন নাউন লেকচারটা শুরু করেছিলাম সেখানে বলেছিলাম যে ইউনিট আমরা আলাদা করে পড়ব, ঠিক আছে? তো আজকে আমাদের ইউনিট লেকচারটা শুরু হবে। তো ইউনিট বলতে কি বোঝায়? ইউনিট বলতে বোঝায় যে যার মাধ্যমে কোনো সংখ্যা গণনা করা হয় বা মাপা যায়, তাই না? এখন ইউনিটের কথা যদি আসতে হয় তাহলে প্রথম যে কথাটা আমরা বলবো সেটা হচ্ছে ফ্র্যাকশন, ঠিক আছে? প্রথম যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব বা বিষয়টা নিয়ে আলোচনা করব তার নাম কি? ফ্র্যাকশন। ফ্র্যাকশন সম্পর্কে তো আমরা সবাই জানি, তাই না? ফ্র্যাকশন সম্পর্কে আমরা সবাই জানি মোটামুটি। বাংলা এটাকে ভগ্নাংশ বলে। এখন দেখেন এখানে আমি একটা জিনিস ড্র করে দিচ্ছি। সাপোজ ধরেন আমি এখানে ড্র করি, ঠিক আছে? এই একটা সার্কেল ড্র করলাম। এই সার্কেলটার আমি তিনটা অংশ করতেছি, এই একটা অংশ আর এখানে একটা অংশ, ঠিক আছে? তাহলে সার্কেলটার কয়টা অংশ হলো? তিনটা অংশ হলো। তো তিনটা অংশের মধ্যে আমি একটা অংশকে ভরাট করে দিলাম, একটা অংশকে আমি ভরাট করে দিলাম। তাহলে আমি এটাকে কিভাবে বলবো? যে অংশটা ভরাট আছে এই অংশটাকে আমরা কিভাবে বলবো? 3/1 অংশ কি আছে? ভরাট অবস্থায় আছে, তাই না? 3/1 অংশ কি অবস্থায় আছে? ভরাট অবস্থায় আছে, ঠিক কিনা? আচ্ছা, আর 2 অংশ কি অবস্থায় আছে? খালি অবস্থায় আছে। এটা আমরা বুঝতে পারতেছি, ঠিক আছে? এবার আসি ফ্র্যাকশনের কথাতে, ঠিক আছে? তো ফ্র্যাকশনটা আসলে কি? ফ্র্যাকশন বলতে আমরা একদম যদি সোজা সাপটায় লিখতে চাই তাহলে ফ্র্যাকশন হচ্ছে আপনার উপরে থাকবে আপনার নিউমেরেটর, উপরে থাকবে কি? নিউমেরেটর। ফ্র্যাকশনের উপরে থাকবে নিউমেরেটর, নিউমেরেটর এবং নিচে থাকবে কি? ডিনোমিনেটর, ডিনোমিনেটর। তাহলে ফ্র্যাকশনের উপরে কি থাকে? নিউমেরেটর, ফ্র্যাকশনের নিচে থাকে ডিনোমিনেটর। এখন উপরের যে অংশটা সেটা হচ্ছে যে আপনার কোনো একটা অংশের একটা অংশ থাকে, ধরেন টোটাল একটা পার্ট, টোটাল একটা পার্টের একটা অংশ থাকে হচ্ছে উপরেরটা, ঠিক আছে? তাহলে একটা পার্ট থাকবে কোথায়? নিউমেরেটরে। তাহলে নিউমেরেটরে কি থাকবে? নিউমেরেটরে কি টোটাল অংশ থাকবে? না, টোটাল অংশ থাকবে না, একটা পার্ট থাকবে হচ্ছে নিউমেরেটরে। আর ডিনোমিনেটরে থাকবে হচ্ছে টোটাল অংশ। ডিনোমিনেটরে কি থাকবে? টোটাল অংশটা থাকবে, ঠিক না? আচ্ছা দেখেন, তাহলে আমি যে বলেছি এখানে একটা অংশ আমরা ডার্ক করে ফেলেছি, তাহলে এখানে টোটাল অংশ কয়টা ছিল? একটা, দুইটা, তিনটা। টোটাল অংশ কয়টা ছিল? তিনটা ছিল। তিনটার মধ্যে কয়টা অংশ আমরা ডার্ক করেছি? একটা। তাহলে আমরা এটাকে কিভাবে বলতে পারি? এটাকে আমরা বলতে পারি যে 1/3 অংশ। কিভাবে বলতে পারি? 1/3। তার মানে 3 ছিল টোটাল, আর ডার্ক করা হয়েছে কত? একটা অংশ, ঠিক না? অর্থাৎ 3/1 কি করা হয়েছে? ডার্ক করা হয়েছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক না? এটাকে আমরা কি করতে পারি? এভাবে লিখতে পারি। এখন এভাবে যখন লিখব, এখন এটাকে তো আমাদের ইংরেজি ভাষায় কথায়ও লিখতে হবে, তাই না? এটাকে আমাদের ইংরেজি ভাষায় কথায় লিখতে হবে না? এখন কথায় লিখতে গেলে আমরা এটাকে দুইভাবে চিন্তা আসতে পারে মাথায়। একটা আসতে পারে যে 1/3, আরেকটা আসতে পারে মাথায় 1/3, ঠিক আছে? কয়টা মাথায় আসতে পারে? 1/3 অথবা 1/3। এরপরে কি বসবে? একটা ভার্ব বসবে, হেল্পিং ভার্ব বসবে। এখন হেল্পিং ভার্ব কি হবে? ইজ হবে নাকি আর হবে? ইজ হবে নাকি আর হবে? এখন এই জিনিসটা বুঝতে হবে না আমাদের? অবশ্যই এই জিনিসটা বোঝা লাগবে। এখন এই যে আমি একটা ফাংশন লিখেছি 1/3, ঠিক আছে? এখন এই ব্যাপারটাকে বলা হয়, ইংরেজিতে একটা নাম আছে, এর ইংরেজি নামটা হচ্ছে, এটা তো আমরা জানি ইউনিট টোটালটা, ঠিক আছে? তো এটাকে বলা হয় ইউনিট ফ্র্যাকশন। কি নামে ডাকা হয়? ইউনিট ফ্র্যাকশন। এখন ইউনিট ফ্র্যাকশন বলতে কি বোঝায়? চলুন এটাকে আমরা আরেকটু ভেঙে বোঝার চেষ্টা করি। যখন যখন নিউমেরেটর, এনার দ্বারা কি বুঝাচ্ছি? নিউমেরেটর বুঝাচ্ছি। যখন নিউমেরেটরের ভ্যালুটা কি হবে? 1 হবে। নিউমেরেটরের ভ্যালুটা যখন 1 হবে এবং ডিনোমিনেটর এর ভ্যালুটা যখন 1 এর তুলনায় কি হবে? বড় হবে। নিউমেরেটরের ভ্যালুটা কি হবে? 1 হবে, কিন্তু ডিনোমিনেটরের ভ্যালুটা কি হবে? 1 থেকে বড় হবে। যদি 1 থেকে বড় হয়
অর্থাৎ নিউমারেটরের ভ্যালু যদি 1 হয় সেক্ষেত্রে ডিনোমিনেটরের ভ্যালু যদি 1 থেকে বড় হয় তাহলে ডিনোমিনেটর হবে সিঙ্গুলার। ডিনোমিনেটর আমরা কি ইউজ করব? সিঙ্গুলার ইউজ করব এবং সামনে যে হেল্পিং ভার্বটা বসবে, এর সামনে যে হেল্পিং ভার্বটা বসবে সেটাও কি হবে? সিঙ্গুলার হেল্পিং ভার্ব হবে। কোন ধরনের হেল্পিং ভার্ব হবে? সিঙ্গুলার হেল্পিং ভার্ব হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার ইউনিট ফ্র্যাকশন। কি বলছি আমি আরেকবার বলি, যদি নিউমারেটরের ভ্যালুটা ডিনোমিনেটরের ভ্যালু থেকে ছোট হয় এবং নিউমারেটরের ভ্যালুটা যদি 1 হয়, ঠিক আছে, নিউমারেটরের ভ্যালু 1 হলে ডিনোমিনেটরের ভ্যালুটা হবে সিঙ্গুলার, অর্থাৎ ডিনোমিনেটরের যে আমরা লিখব সেটা হবে সিঙ্গুলারভাবে লিখতে হবে এবং এরপরে যে ভার্বটা বসবে সেটা হবে সিঙ্গুলার হেল্পিং ভার্ব। ঠিক আছে, কোন ধরনের হেল্পিং ভার্ব হবে? সিঙ্গুলার হেল্পিং ভার্ব হবে। তাহলে এবার আসি এটার মধ্যে যদি আসি, দেখেন কোনটা সঠিক হবে? 1/3 আছে, তাহলে নিউমারেটরের ভ্যালু কত? 1 এবং ডিনোমিনেটরের ভ্যালুটা কি 1 থেকে বড়? যদি বড় হয় তাহলে সেটা কি হবে? সিঙ্গুলার। আর নিচেরটা কি আছে? এস আছে, তার মানে প্লুরাল, দ্যাট মিন্স এটা হবে না, হবে কোনটা? এটা। তাহলে এটা যদি হয়, সিঙ্গুলার যদি হয়, এরপরের যে হেল্পিং ভার্বটা আসবে সেটা কি হবে? সিঙ্গুলার হেল্পিং ভার্ব হবে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? 1/3 ইজ। 1/3 ইজ। ঠিক আছে, এরপরের পার্টটাতে আসি, নেক্সট পার্টটার কথা যদি বলি, ধরেন এরপরের যে পার্টটা আছে সেটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন। কোন ধরনের ফ্র্যাকশন? প্রপার ফ্র্যাকশনের কথা যদি বলতে হয় তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি যে ধরেন যদি আমরা এই সাদা অংশটার কথা চিন্তা করি, হোয়াইট অংশটার কথা চিন্তা করি, তাহলে আমরা কিভাবে লিখব? হোয়াইট অংশটার কথা চিন্তা করলে 2/3, তাই না? অর্থাৎ 3 ভাগের 2 ভাগ হচ্ছে হোয়াইট অংশ। তাহলে এটাকে যদি লিখতে হয়, এখন এটাকে আমরা দুইভাবে লিখতে পারি 2/3 লিখতে পারি, অথবা 2/3 লিখতে পারি। কি বলতে পারি? 2/3। ঠিক আছে, হয় আমরা লিখতে পারি 2/3 অথবা আমরা বলতে পারি কি 2/3। এখন কোনটা বলবো? এই দুইটার মধ্যে কোনটা আমরা বলবো সেটা ডিফাইন করবে কে? প্রপার ফাংশন। এখন প্রপার ফাংশনটা কি? প্রপার ফাংশনটা হচ্ছে যখন নিউমারেটরের ভ্যালুটা 1-এর তুলনায় কি হবে? বড় হবে। যখন নিউমারেটরের ভ্যালুটা 1-এর তুলনায় বড় হবে এবং ডিনোমিনেটরের ভ্যালুটা এর থেকে ছোট হবে। এর থেকে কি ছোট হবে নাকি বড় হবে? অবশ্যই বড় হবে। ঠিক আছে, কি বলছি? নিউমারেটরের ভ্যালু, নিউমারেটর কোনটা? উপরেরটা, তাহলে এর ভ্যালু 1-এর তুলনায় বড় এবং ডিনোমিনেটরের ভ্যালুটা এর তুলনায় কি হবে? আরও বড় হবে। যদি আরও বড় হয় তাহলে সেটাকে আমরা কি নামে ডাকবো? প্রপার ফাংশন নামে ডাকবো। যদি প্রপার ফাংশন হয় সেক্ষেত্রে ডিনোমিনেটরের মানটা, ডিনোমিনেটরের যে ভ্যালুটা থাকবে সেটাকে লেখার জন্য আমাদের লিখতে হবে প্লুরাল ফর্মে। কোন ফর্মে লিখতে হবে? প্লুরাল। কোন ফর্মে আমরা লিখব? প্লুরাল ফর্মে। এবং যেহেতু আমরা এটাকে প্লুরাল ফর্মে লিখব, এরপরে যে হেল্পিং ভার্বটা আসবে সেটা হবে প্লুরাল হেল্পিং ভার্ব। এরপরে কোন ধরনের হেল্পিং ভার্ব হবে? প্লুরাল হেল্পিং ভার্ব হবে। ঠিক আছে, তাহলে এখানে লেখা আছে 2/3। ঠিক আছে, যদি 2/3 হয় তাহলে এখানে আমরা কি বলবো? যেহেতু নিউমারেটরের ভ্যালুটা 1-এর তুলনায় বড়, যেহেতু নিউমারেটরের ভ্যালুটা 1-এর তুলনায় বড়, অর্থাৎ 1 থেকে বড়, তার মানে সেটা কি হবে? 2/3 এবং প্লুরাল হবে ডিনোমিনেটরের মানটা। তাহলে থার্ড আমরা না লিখে কি লিখবো? থার্ডস লিখবো, কারণ ডিনোমিনেটর কি হবে? প্লুরাল হবে। এবং এরপরে যে হেল্পিং ভার্বটা আসবে সেটা কি হবে? প্লুরাল হেল্পিং ভার্ব। যদি প্লুরাল হেল্পিং ভার্ব হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? এখানে আর হবে। সেক্ষেত্রে কি হবে? আর হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রপার ফাংশন। নেক্সট যে ফাংশনটা আছে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশনটা কি? ইমপ্রপার ফ্র্যাকশনটা হচ্ছে যখন নিউমারেটরের ভ্যালুটা আপনার বড় হবে। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই, একটা র্যান্ডমলি একটা এক্সাম্পল দিই ইমপ্রপার ফাংশনের। আমি লিখলাম হচ্ছে 5/3। ঠিক আছে,
এখন এইখানে কি দেখাচ্ছে, নিউমারেটরের ভ্যালুটা কি 1 এর তুলনায় বড়, ঠিক না? নিউমারেটরের ভ্যালুটা যখন 1 এর তুলনায় বড় হবে এবং ডিনোমিনেটরের ভ্যালুটা যখন ছোট হবে, ঠিক আছে, সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো, ইমপ্রপার ফ্র্যাকশন বলবো। ওকে, এবার এটাকে লেখার যে অ্যাওয়ে আছে সেটা আমরা কিভাবে লিখতে পারি, আমরা বলতে পারি হচ্ছে 5/3 বলবো, কোনটা বলবো, 5/3 বলবো নাকি হচ্ছে 5/3 বলবো, থার্ডস বলবো, কোনটা বলবো? এবং এরপরে যে হেল্পিং ভার্ব হবে সেটা কি ইজ হবে নাকি আর হবে সেটা আমাদের বুঝতে হবে। তাহলে চলেন আমরা বেসিকটা বুঝে নিই। সেটা হচ্ছে যদি নিউমারেটরের ভ্যালুটা 1 এর তুলনায় বড় হয়, ঠিক আছে, যদি নিউমারেটরের ভ্যালুটা 1 এর তুলনায় বড় হয় এবং এরপরে যদি ডিনোমিনেটর থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার ডিনোমিনেটর হবে প্লুরাল। 1 এর তুলনায় যেহেতু নিউমারেটর বড়, তার মানে সেটা কি হবে, ডিনোমিনেটর প্লুরাল হবে। এবং এটা যদি প্লুরাল হয়, দ্যাট মিনস এর পরের যে হেল্পিং ভার্বটা আসবে সেটাও কি হবে, প্লুরাল হেল্পিং ভার্ব হবে। কোন ধরনের ভার্ব হবে, প্লুরাল হেল্পিং ভার্ব হবে। তাহলে 5/3, এই এখানে 5 নিউমারেটর 1 এর তুলনায় কি বড়, 1 এর তুলনায় যেহেতু বড়, তার মানে আমরা কি বসাবো পরেরটার সাথে, প্লুরাল ফর্ম বসাবো ডিনোমিনেটরের সাথে। এবং যেহেতু এখানে প্লুরাল ফর্ম বসাইছি, তার মানে সঠিক অ্যান্সার কোনটা হবে, প্লুরাল হেল্পিং ভার্ব হবে। দ্যাট মিনস 5/3 হবে না, এটা হবে 5/3 আর। এবার আসি এই তিনটার মধ্যে একটা কনক্লুশনে। তিনটার মধ্যে কনক্লুশনটা কি, যদি নিউমারেটরের ভ্যালুটা হয় 1, নিউমারেটরের ভ্যালু যদি হয় 1, তাহলে ডিনোমিনেটর কি হবে, সিঙ্গুলার হবে, ঠিক আছে, এবং হেল্পিং ভার্বও কি হবে, সিঙ্গুলার হেল্পিং ভার্ব। ক্লিয়ার? আর নিউমারেটরের ভ্যালুটা যদি 1 এর তুলনায় বড় হয়, সেক্ষেত্রে কি হবে, ডিনোমিনেটর প্লুরাল হবে এবং এর ডিনোমিনেটরের পরে যে হেল্পিং ভার্বটা থাকবে সেটাও কি হবে, প্লুরাল হেল্পিং ভার্ব হবে। একদম সিম্পল কথায় আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে এই টাইপের যত কোশ্চেন আসবে আশা করি পারা যাবে। এখন আরেকটা আসি, সেটা হচ্ছে মিক্সড। কি হবে, মিক্সড ফ্র্যাকশন হবে। মিক্সড ফ্র্যাকশনের কথা যদি বলতে হয়, তাহলে ধরেন আমি একটা লিখলাম যে মিক্সড ফ্র্যাকশন, সেটা হচ্ছে 1/10, ঠিক আছে। এখন এটাকে বলার স্টাইলটা কি, আমরা দুইভাবে বলতে পারি। দুই ভাবের মধ্যে কোনটা সঠিক হবে, আমরা মনে করতে পারি যে এই দুইভাবে হতে পারে। যেমন এটা বলতে পারি যে আমরা 1/10, ঠিক আছে। আরেকটা হচ্ছে 1/1/1/10, ঠিক আছে। এবং এরপরে কি হবে, ইজ হবে নাকি আর হবে। আমি আরেকবার লিখে দিচ্ছি ভালো করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার বোঝার চেষ্টা করি যে এই দুইটার মধ্যে কোনটা হবে, ঠিক আছে। তো এই দুইটার মধ্যে কোনটা হবে এটা বোঝার জন্য দেখেন, এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি বলতে পারি, 1+1/10, এটাই তো বলবো, তাই না। এটাকে যদি আমরা সমস্তটাকে ভেঙে লিখি তাহলে এটা কি আসবে, 1+1/10। এখন দেখেন এখানে 1 হচ্ছে একটা নাম্বার এবং 1/10 হচ্ছে কি আরেকটা নাম্বার। এই দুইটা নাম্বার মিলে এটা কি 1-এর থেকে বড় হবে না। এই দুইটা নাম্বার মিলে যে নাম্বারটা পাবো সেই নাম্বারটা কি 1-এর তুলনায় অর্থাৎ 1-এর থেকে বড় হবে কিনা। যদি 1-এর থেকে বড় হয় তার মানে সেটা হবে কি প্লুরাল। 1-এর থেকে যদি বড় হয় তাহলে সেটা কি হবে, প্লুরাল হবে। তাহলে 1/110 হবে, যেহেতু 1-এর থেকে বড়। এবং এরপরে কি হবে, প্লুরাল হেল্পিং ভার্ব হবে এবং সেটা হবে আর, ঠিক আছে। দ্যাট মিনস এটাও ভুল, এটাও ভুল। ক্লিয়ার? আচ্ছা, অনেকেই কোশ্চেন করেছেন ইউনিট ফ্র্যাকশনটা আরেকবার বলেন, ঠিক আছে। তাহলে ইউনিট ফ্র্যাকশনটা আরেকবার যদি বলতে চাই, দেখেন যে নিউমারেটরের ভ্যালুটা যদি 1 হয়, নিউমারেটরের ভ্যালু যদি 1 হয় এবং ডিনোমিনেটরের ভ্যালু যদি 1-এর তুলনায় বড় হয়, তাহলে সেটা কি হবে, সিঙ্গুলার হেল্পিং ভার্ব হবে। ডিনোমিনেটরটা আপনার সিঙ্গুলার হবে এবং এর হেল্পিং ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হেল্পিং ভার্ব। এই জন্য আমরা এখানে কি ব্যবহার করেছি, ইজ ব্যবহার করেছি, ঠিক আছে। অর্থাৎ এখানে এই তিনটা, প্রথম তিনটা একদম সংক্ষেপে মনে রাখতে পারেন। যদি নিউমারেটর 1 হয় সেক্ষেত্রে
ডিনোমিনেটরও সিঙ্গুলার হবে এবং হেল্পিং ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হেল্পিং ভার্ব হবে। কিন্তু যদি নিউমারেটরের ভ্যালুটা একের থেকে বড় হয় সেক্ষেত্রে ডিনোমিনেটর হবে প্লুরাল এবং হেল্পিং ভার্বটা হবে প্লুরাল হেল্পিং ভার্ব। আর মিক্সড ফ্র্যাকশনের ক্ষেত্রে কি হবে, 1 + 1/10, অর্থাৎ একের থেকে যদি আপনার মিক্সড ফ্র্যাকশন বড় হয় সেক্ষেত্রে কি হবে, প্লুরাল হবে এবং আপনার হেল্পিং ভার্বটা কি হবে, প্লুরাল হেল্পিং ভার্ব হবে। এইটুকু বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে, সবগুলো এক্সাম্পল সবাই উঠান, তারপরে আলোচনা করছি। আশা করি এক্সাম্পলগুলো সবাই দেখতে পাচ্ছেন। প্রথম এক্সাম্পলটা লাইভ লেখার কারণে নাও দেখতে পারেন, আমি প্রথমটা বলে দিচ্ছি। শি স এ 6 feet স্ন্যাক। শি স এ 6 feet স্ন্যাক। আর বাকিগুলো তো দেওয়াই আছে, একবার লিখে নেন, তারপর বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আনিকা বলেছে যে ডান। বাকিরা উঠানো কমপ্লিট হলে এরপরে একসাথে আলোচনা করব। ইমরান বলেছে ডান, ফাইন। সবাই একবারে উঠানো হলে আলোচনা করব। ওকে, ঠিক আছে। তাহলে চলেন এবার আলোচনা করি, বোঝার চেষ্টা করি যে এই সেন্টেন্সগুলো কি কি আছে। এখানে যতগুলো সেন্টেন্স আছে, আমি আবারও বলছি, এখানে যতগুলো সেন্টেন্স আছে সবগুলো সেন্টেন্সকে দুইটা টাইপসে ডিফাইন করা সম্ভব। কয়টা টাইপসে ডিফাইন করা সম্ভব? দুইটা টাইপসের মধ্যে প্রথম টাইপসটা কি, ডিফাইনাইট, ঠিক আছে, এবং সেকেন্ড টাইপসটা হচ্ছে ইনডিফিনিট। একটা ডেফিনিট আর একটা হচ্ছে কি ইনডিফিনিট, ঠিক আছে। এখন ডেফিনিট বলতে কি বুঝতেছি আর ইনডিফিনিট বলতে কি বুঝতেছি এটা আমাদের বুঝতে হবে। ডেফিনিট হচ্ছে যেখানে আপনার নিউমেরালটা বলা থাকবে। নিউমেরাল মানে কি? নিউমেরাল মানে হচ্ছে অঙ্ককে শব্দ আকারে লেখা। টেন্স পড়ার সময় আমরা আলোচনা করেছিলাম, অঙ্ককে যদি শব্দ আকারে লেখা হয় সেটাকে আমরা কি বলি, নিউমেরাল বলি, ঠিক আছে। ডিফাইনাইটে কি থাকবে, নিউমেরাল থাকবে এবং ইনডিফাইনাইটে নিউমেরাল থাকবে না, ঠিক আছে। আচ্ছা, যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, 10,000 টাকা খরচ হয়েছে। 10,000 টাকা খরচ হয়েছে, এখানে 10টা কি নিউমেরাল, তাই না? 10টা কি নিউমেরাল। আচ্ছা, আমি যদি বলি যে 1000 টাকা খরচ হয়েছে, তাহলে সেখানে কি নিউমেরাল আছে? 10 কথাটা তো নাই, তার মানে সেখানে নিউমেরাল নাই। কথাটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, চলেন আমরা এগুলো একটু লেখার মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। বললাম যে এই দুইটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, একটা হচ্ছে ডিফাইনাইটে আর একটা হচ্ছে ইনডিফাইনাইটে, তাই না? এবার ডিফাইনাইটের কথা যদি বলতে হয় তাহলে কি থাকবে, নিউমেরাল থাকবে। কি থাকবে? নিউমেরাল থাকবে। তাহলে এখানে নিউমেরাল থাকবে। আচ্ছা, এরপরে কি থাকবে? এরপরে থাকবে হচ্ছে ইউনিট। নিউমেরালের পরে কি থাকবে? ইউনিট থাকবে এবং এরপরে কি থাকবে? আপনার নাউন থাকবে, যে কোনো নাউন থাকবে, ঠিক আছে। এখন এখানে একটা কথা আছে, যদি নিউমেরালের পরে আপনার ইউনিট থাকে, নিউমেরালের পরে যদি ইউনিট থাকে, আমি আবারও বলছি, যদি নিউমেরালের পরে ইউনিট থাকে এবং নাউনের আগে যদি ইউনিট থাকে, সেটাকে আরেকভাবে এক্সপ্লেন করতে হবে, একটু আলোচনা করি, ঠিক আছে। নিউমেরাল থাকলো, নিউমেরালের পরে কি থাকবে? ইউনিট থাকবে।
এবং নাউনের আগে কি থাকবে, ইউনিট থাকবে, তাই না? তাহলে নিউমেরালের আগে ইউনিট, নাউনের আগে ইউনিট, ঠিক আছে? নিউমেরালের পরে ইউনিট, তাহলে পরে ইউনিট এবং নাউনের আগে ইউনিট। এবার এইখানে যে ইউনিটটা বসবে সেই ইউনিটটা হবে সিঙ্গুলার। এখানে যে ইউনিটটা বসবে সেই ইউনিটটা কি হবে, সিঙ্গুলার ইউনিট হবে। কি বলছি, এখানে যে ইউনিটটা বসবে সেই ইউনিটটা হবে সিঙ্গুলার ইউনিট। প্রথম কোশ্চেনটাতে আসি। প্রথম কোশ্চেনটায় বলা আছে শি স এ 6 ফিট স্ন্যাক, ঠিক আছে? শি স এ 6 ফিট স্ন্যাক। এখানে দেখেন 6টা কি, নিউমেরাল। 6 হচ্ছে এখানে নিউমেরাল, তাহলে এটাকে আমরা বলে নিলাম নিউমেরাল। ফিট হচ্ছে ইউনিট, ফিট ইউনিট, এবং স্ন্যাক কি, স্ন্যাক হচ্ছে নাউন, তাই না? স্ন্যাকটা কি এখানে নাউন। ক্লিয়ার? আচ্ছা, নিউমেরাল ইউনিট নাউন, তাহলে যদি নিউমেরাল ইউনিট নাউন থাকে তাহলে ইউনিটটা কি হবে, সিঙ্গুলার ইউনিট হবে। তাহলে এখানে ফিট না হয়ে কি হবে, ফিট না হয়ে হবে সিঙ্গুলার ইউনিটটা কি হবে, এর নামটা হবে ফুট, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, ফুট হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরটা আসি। মিরাজ হ্যাড 10 ইঞ্চিস পাইপ। তাহলে এখানে দেখেন 10 কি, নিউমেরাল, ইঞ্চিস হচ্ছে ইউনিট, এবং পাইপ হচ্ছে নাউন, ঠিক আছে? তাহলে যদি নিউমেরাল ইউনিট নাউন থাকে সেটা কি হবে, সিঙ্গুলার ইউনিট লিখতে হবে। তার মানে এখানে ইঞ্চিস না হয়ে কি হবে, ইঞ্চ হবে, তাহলে ইয়াস এখানে হবে না, ঠিক আছে? তারপরটায় আসি। উদ্দীপন স্পেন্ড 3000 রুপিস। তাহলে দেখেন এখানে 3 হচ্ছে নিউমেরাল, থাউজেন্ডস হচ্ছে ইউনিট, এবং রুপিস হচ্ছে কি, নাউন, ঠিক আছে? তাহলে নিউমেরাল ইউনিট নাউন আছে, দ্যাট মিন্স এখানে যে ইউনিটটা বসবে সেটা কি হবে, সিঙ্গুলার ইউনিট হবে। তাহলে সিঙ্গুলার ইউনিট হলে এখানে এস থাকবে না, তাহলে 3000 রুপিস। ক্লিয়ার? এইটুকু আশা করি বুঝতে পারছি, ঠিক আছে? এরপরের পার্টটাতে আসি। দেখেন শি ওয়াস্টেড 10 রুপি, শি ওয়াস্টেড 10 রুপি। তাহলে দেখেন এখানে 10 হচ্ছে নিউমেরাল, রুপি হচ্ছে ইউনিট। এরপরে কি কোনো নাউন আছে? এরপরে কিন্তু কোনো নাউন নেই। এরপরে কি নেই, কোনো নাউন নেই। তাহলে যদি নাউন না থাকে এবার আমরা এটাকে আলাদাভাবে চিন্তা করব, ঠিক আছে? তাহলে আলাদাভাবে কিভাবে চিন্তা করব, ডিফাইনাইটের আন্ডারেই, ঠিক আছে? দেখেন প্রথমে থাকবে কি, নিউমেরাল প্লাস যদি ইউনিট থাকে এবং সেটা যদি ডিফাইনাইটের আন্ডারে হয়, তাহলে এই যে ইউনিটটা লিখতেছি এই ইউনিটটাকে আমরা দুইভাবে চিন্তা করতে পারি। এই ইউনিটটাকে তখন আমরা কয়ভাবে চিন্তা করতে পারি, দুইভাবে চিন্তা করতে পারি, ঠিক আছে? এবার দুইভাবে কি কি, একটা হচ্ছে কম্প্যাক্ট, একটা হচ্ছে কম্প্যাক্ট, একটা হচ্ছে কম্প্যাক্ট এবং আরেকটা হচ্ছে নন কম্প্যাক্ট। একটা পার্ট কি, ইউনিটটার একটা পার্ট হবে কম্প্যাক্ট আর একটা পার্ট হবে নন কম্প্যাক্ট। এখন কম্প্যাক্ট কি জিনিস আর নন কম্প্যাক্ট কি জিনিস এটা বুঝতে হবে। কম্প্যাক্ট হচ্ছে এমন একটা শব্দ যে শব্দটা নিজেই নিজে পরিপূর্ণ। কম্প্যাক্ট কি, এমন একটা শব্দ যে শব্দটা নিজেই কি, পরিপূর্ণ, যার জন্য অন্য কোনো শব্দের প্রয়োজন হবে না। কি বলছি, কম্প্যাক্ট এমন একটা শব্দ যেটা নিজেই পরিপূর্ণ, যার জন্য অন্য কোনো শব্দের প্রয়োজন হবে না, ঠিক আছে? ধরেন যে একটা এক্সাম্পল দেই, গিভ মি 10 টাকাস, গিভ মি 10 টাকাস, ঠিক আছে? আমাকে 10 টাকা দাও। তাহলে এখানে 10 টাকা আমি চাইছি, এখানে আর কোনো এক্সপ্লেনেশনের দরকার আছে? এখানে আর কোনো এক্সপ্লেনেশনের দরকার আছে? ডিরেক্ট 10 টাকা চাইছি, তাই না? এখানে তো আর কোনো এক্সপ্লেনেশনের দরকার নাই, ঠিক আছে? তাহলে এমন শব্দ যেগুলো কি নিজেই পরিপূর্ণ, যার জন্য কি হবে, অন্য কোনো শব্দের প্রয়োজন হবে না। এমন শব্দগুলো কোনগুলো, যেমন হচ্ছে আপনার ডে, তারপরে হচ্ছে উইক, দেন হচ্ছে মান্থ, দেন হচ্ছে রুপিস, তারপরে হচ্ছে ডলার, টাকা,
এগুলো হচ্ছে কি আপনার কম্প্যাক্ট শব্দ, ঠিক আছে, যার জন্য কি হবে না, অন্য কোনো শব্দের প্রয়োজন হবে না। আর নন কম্প্যাক্ট কোনগুলো? নন কম্প্যাক্ট হচ্ছে এমন শব্দ যেগুলো নিজে পরিপূর্ণ না, নিজে পরিপূর্ণ না, তাকে পরিপূর্ণ করার জন্য অন্য শব্দের প্রয়োজন হবে। যেমন আমি বললাম যে গিভ মি 2 ডজন, গিভ মি 2 ডজন, ঠিক আছে, এখানে ডজন কথাটা বলছি, এখন 2 ডজন কি, 2 ডজন কি দিবেন আমাকে, ডিম দিবেন নাকি আলু দিবেন নাকি কি দিবেন, ঠিক আছে, কিছুই তো বলা হয় নাই, তাই না? তাহলে এটা কি পরিপূর্ণ হয়েছে? পরিপূর্ণ তো হয় নাই। তাহলে এমন শব্দ কোনগুলো? যেমন হচ্ছে ডজন, যেটা বললাম ডজন, তারপরে হচ্ছে স্কোর, দেন হচ্ছে ফুট, দেন ইঞ্চ, দেন হচ্ছে 100, দেন আপনার 1000, এগুলো হচ্ছে আপনার নন কম্প্যাক্ট ওয়ার্ড, ঠিক আছে। এখন আসি যে এই যে কম্প্যাক্ট ওয়ার্ডগুলো আছে, এই কম্প্যাক্ট ওয়ার্ডগুলো যেহেতু নিজেই পরিপূর্ণ, তাই এর সাথে আমরা কি ব্যবহার করতে পারবো? প্লুরাল ফর্ম ব্যবহার করতে পারবো, অর্থাৎ এস বা ইএস যুক্ত করতে পারবো, ঠিক আছে, বা এর পরে কি হবে, এস বা ইএস যুক্ত হবে। কিন্তু নন কম্প্যাক্ট ওয়ার্ডগুলো যেহেতু আপনার পরিপূর্ণ না, তাই এর পরে কি হবে না, এস বা ইএস যুক্ত হবে না, অর্থাৎ এটাকে আমরা প্লুরাল করব না, ঠিক আছে। তাহলে আসেন প্রথম কোশ্চেনটাতে, ডি নাম্বারটাতে। ডি নাম্বারটা কি বলা আছে? শি ওয়াস্টেড 10 রুপি। তাহলে 10 রুপি না হয়ে কি হবে এখানে, যেহেতু রুপি আপনার কম্প্যাক্ট, তার মানে এর সাথে এস বা ইএস যুক্ত হবে প্লুরাল করার জন্য, তাহলে এখানে কি হবে, ইএস হবে। নিউমেরাল আছে, নিউমেরালের পরে কি আছে আপনার, ইউনিট আছে, তার মানে এটা ডিফাইনাইটের আন্ডারে পড়ছে, যেহেতু নিউমেরাল আছে, তার মানে এর পরে কি হবে আপনার, এস হবে। বুঝতে পেরেছেন? তাহলে কি হবে, 10 রুপিস হবে। ক্লিয়ার? এরপরটা আসি, শি ডিমান্ডেড 3 ডে। শি ডিমান্ডেড 3 ডে, যেহেতু 3 কি একটা নিউমেরাল, এরপরে কি আছে, ইউনিট আছে, এবং এটা যেহেতু আপনার কম্প্যাক্ট ওয়ার্ড, তার মানে এরপরে কি হবে, প্লুরাল ফর্ম হবে, এটা ডেজ হবে। ক্লিয়ার? তাহলে এখানে হবে রুপিস, এখানে হবে ডেজ, ঠিক আছে। এরপরে আসি, রুদ্র হ্যাড 5 ডজনস। তাহলে 5 ডজনস কি, কিছু বলা আছে? কিছু তো বলা নাই, তার মানে এরপরে কি হবে না আপনার, প্লুরাল ফর্ম হবে না। তাহলে প্লুরাল ফর্ম না হলে কি হবে না, এখানে এস হবে না, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, রুদ্র হ্যাড 5 ডজন, ঠিক আছে। তারপরেটা আসি, দে স্পেন্ড 5000, ঠিক আছে। তাহলে 5 দেখেন নিউমেরাল, থাউজেন্ডস কি আছে আপনার নন কম্প্যাক্ট ওয়ার্ড, তাই এরপরে কি হবে না, এস হবে না, ঠিক আছে। তাহলে কি হবে, শুধু 5000। ক্লিয়ার? এইটুকু, এইটুকু কি বুঝতে পেরেছেন? আচ্ছা ফাইন, যদি এইটুকু বোঝা যায় তাহলে চলেন এবার একটু সামনের দিকে আগে। এরপরের পার্টটাতে আসি, ইনডিফিনাইটে, ঠিক আছে। এরপরের পার্টটা কি, ইনডিফিনাইট। তাহলে ইনডিফিনাইটে কি হবে আমরা একটু আলোচনা করি। তাহলে ইনডিফিনাইটের ক্ষেত্রে আমরা কি বলেছি, ইনডিফিনাইটের ক্ষেত্রে আমরা বলেছি যে এখানে কি হবে না, এখানে নিউমেরাল থাকবে না, ঠিক আছে। যেমন আমি বলি যদি যে আমার 1000 টাকা খরচ হয়েছে, এই কথাটা বেটার হবে নাকি আমার 1000 টাকা খরচ হয়েছে, এই কথাটা বলা বেটার হবে? অবশ্যই আমার 1000 টাকা খরচ হয়েছে এই কথাটা বলা বেটার হবে, তাই না? তাহলে দেখেন এখানে একটা নিয়ম দাঁড়াচ্ছে যে এখানে যদি আপনার নিউমেরাল না থাকে তাহলে সেটা কার আন্ডারে আসবে, ইনডিফিনাইটের আন্ডারে। তাহলে ইনডিফিনাইটের লেখার সিস্টেমটা কি, লেখার সিস্টেমটা হচ্ছে প্রথমে থাকবে ইউনিট, প্রথমে থাকবে ইউনিট, ঠিক আছে। এরপরে ওই যে 1000 টাকা, তার মানে আপনার একটা প্রিপোজিশন আসবে, প্রিপোজিশন কি আসবে এখানে, অফ, এবং এরপরে কি থাকবে, নাউন, ঠিক আছে। তাহলে এইখানে একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে আমরা যে ইউনিটটা ইউজ করব, আমরা যে ইউনিটটা ইউজ করব সেই ইউনিটটা হবে প্লুরাল ইউনিট, ঠিক আছে, প্লুরাল ইউনিট হবে, এবং যে নাউনটা ইউজ করব এখানে সেই নাউনটাও কি হবে, প্লুরাল নাউন হবে। এবং যেহেতু এই দুইটাই প্লুরাল, তার মানে এর পরে যে হেল্পিং ভার্বটা আসবে সেটা কি হবে, প্লুরাল হেল্পিং ভার্ব আসবে। কোন ধরনের হেল্পিং ভার্ব আসবে, প্লুরাল হেল্পিং ভার্ব, পিএসভি, ঠিক আছে।
তাহলে চলেন এই দুইটা আমরা একটু আলোচনা করি। যেমন এখানে দেওয়া আছে 100 অফ দ্য স্টুডেন্ট ইজ অথবা আর ওয়েটিং, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, যেহেতু এটা ইনডিফিনিট, আপনার নিউমেরাল নাই, ঠিক আছে। তাহলে নিউমেরাল যদি না থাকে, ইনডিফিনিট যদি হয়, তাহলে এখানে কি আসবে, আপনার প্লুরাল ফর্ম আসবে। তাহলে প্লুরাল ফর্ম যদি আসে, তাহলে 100 না হয়ে কি হবে, হান্ড্রেডস হবে। তাহলে এর আগে একটা এস আসবে, ঠিক আছে। তাহলে হান্ড্রেডস অফ দ্য স্টুডেন্ট হবে নাকি স্টুডেন্টস হবে, তাহলে অবশ্যই এখানে কি হবে, স্টুডেন্টস হবে। তার মানে এখানেও একটা এস আসবে, ঠিক আছে। যেহেতু দুইটাই প্লুরাল, তার মানে এর পরেরটা কি হবে, প্লুরাল হেল্পিং ভার্ব আসবে, তার মানে এখানে আসবে আর। ক্লিয়ার? আচ্ছা, তারপরটা আসি, 2 lakhs অফ বুকস ইজ অথবা আর সোল্ড। 2 lakhs অফ বুকস ইজ অথবা আর সোল্ড। এখন দেখেন, এটাকে আমরা দুইভাবে চিন্তা করতে পারি। কয়ভাবে চিন্তা করতে পারি? দুইভাবে। তার আগে চলেন আমরা এটাকে নিউমেরাল অনুযায়ী চিন্তা করি। দেখেন এখানে 2 আছে, তার মানে এটা হচ্ছে কি নিউমেরাল, ঠিক আছে। তারপরে আছে লাখ অফ বুকস, ঠিক আছে। যদি নিউমেরাল থাকে তাহলে ইউনিটটা কি হবে, সিঙ্গুলার ইউনিট হবে। তাহলে এখানে আমরা প্রথমে এভাবে লিখি, যদি ডিফাইনাইটের জন্য চিন্তা করি, তাহলে প্রথমে আসবে 2, তারপরে হবে কি লাখ। লাখটা কি ইউনিট, নিউমেরাল অর্থাৎ ডিফাইনাইটের জন্য, তাহলে সেটা সিঙ্গুলার হবে, তাই না। তাহলে লাখ হবে। এরপরটা কি হবে, নাউন। নাউন যা আছে আমরা বসাই দিই, তাহলে 2 লাখ বুকস, ঠিক না। তাহলে 2 লাখ বুকস হবে। যদি আমরা সেন্টেন্স কারেকশনে লিখতে চাই, তাহলে এটাকে আমরা বলতে পারি 2 লাখ বুকস। এরপরের ভার্বটা কি হবে, আপনার প্লুরাল হেল্পিং ভার্ব হবে, ঠিক না। তাহলে এখানে বুকস যেহেতু আছে, এস যেহেতু আছে, তার মানে এরপরের যে ভার্বটা আসবে সেটা হবে প্লুরাল হেল্পিং ভার্ব, দ্যাট মিনস এখানে আর হবে। এখন এটা ছিল একটা পদ্ধতি। যদি আপনি এটাকে কারেকশন করতে চান এইভাবে, যে আমরা ইনডিফিনিটে কারেকশন করব, তাহলে লাখস অফ বুকস, 2টাকে আমরা সরাই দেব। তাহলে লাখস অফ বুকস আছে, 2টাকে যদি সরাই দিই তাহলে কি থাকবে, লাখস অফ বুকস। এবং এটা হবে কি ইনডিফাইনাইট, কি হবে এটা, ইনডিফাইনাইট হবে। আর ইনডিফাইনাইট যদি হয় এবং এরপরে কি হবে, প্লুরাল হেল্পিং ভার্ব হবে, এবং সেখানে হবে কি আর। অর্থাৎ এই সেন্টেন্সটা যদি দেওয়া থাকে, আপনি এটাকে যদি কারেকশন করতে বলা হয়, তাহলে কারেকশন আপনি দুইভাবে করতে পারেন। একভাবে হচ্ছে আপনার ইনডিফাইনাইটে করতে পারেন, একভাবে হচ্ছে ডিফাইনাইটে করতে পারেন। এখন কথা হচ্ছে যে আমি দুইভাবেই কেন দেখাই দিলাম, কারণ পরীক্ষায় আপনার কোনভাবে দেওয়া থাকবে সেটা কিন্তু আপনি জানেন না, ঠিক আছে। পরীক্ষায় কোনভাবে দেওয়া থাকবে সেটা আপনি জানেন না, আপনি দেখে সেটা কি করবেন, সলিউশন করবেন, যে আপনার ইনডিফাইনাইটে সলভ করা প্রয়োজন নাকি ডিফাইনাইটে সলভ করা প্রয়োজন, ঠিক আছে। আর পিন পয়েন্ট এরর যদি থাকে, সেক্ষেত্রে আপনি দুইভাবেই, যদি সেন্টেন্স কারেকশন করতে বলা হয়, সেক্ষেত্রে আপনি দুইভাবেই করতে পারেন। সেন্টেন্স কারেকশন কিন্তু অনেক পরীক্ষাতে থাকে, ঠিক আছে। আচ্ছা, অ্যাডমিশনে হয়তো বা আপনাদের এমসিকিউ টাইপস থাকবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখেই অ্যান্সার করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, এরপরটা আসি, কি বলা আছে, হ্যান্ডস ফুল অফ সোলজার্স ওয়াজ ডিপ্রেসড। আচ্ছা, এটার জন্য আমাদের আরেকটা নিয়ম আছে। এটার জন্য আমাদের আরেকটা মেথড কি, এই ইনডিফাইনাইটের আন্ডারে আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে আরবিটারি মেথড। ইনডিফাইনাইটের আন্ডারে আরও একটা মেথড আছে, সেটা হচ্ছে আরবিটারি আরবিটারি মেথড, ঠিক আছে, বা আরবিটারি ইউনিট। এখন আরবিটারি ইউনিটটা কি, এটা আমাদের একটু বুঝতে হবে, ঠিক আছে। আরবিটারি ইউনিট হচ্ছে নিজের মতো করে একটা ইউনিট বানিয়ে নেওয়া, ঠিক আছে। আরবিটারি ইউনিটটা কি, নিজের মতো করে একটা ইউনিট বানিয়ে নেওয়া। যেমন আমি যদি বলি আপনাকে চামচ ভর্তি লবণ দাও, ঠিক আছে, চামচ ভর্তি লবণ দাও, তাহলে চামচ ভর্তি যে লবণ দিতে বলা হয়েছে, এখন চামচের সাইজ বড় হইতে পারে, ছোট হইতে পারে। তাহলে এই যে ইউনিটটা, এটা আপনি আপনার নিজের মতো করে বানিয়ে নিয়েছেন না, এখানে সাইজ কেমন সেটা তো আপনি বলে দিচ্ছেন না, ঠিক না। আবার বললাম যে 1 বালতি পানি দাও, ঠিক আছে, তাহলে 1 বালতি পানি, এখন বালতির সাইজ আপনার ছোটও হইতে পারে, বড় হইতে পারে। অথবা 1 গ্লাস পানি দাও, এখন গ্লাসের সাইজ বড় হইতে পারে, ছোটও হইতে পারে, তাই না। তাহলে এই যে আপনার এখানে যে ইউনিটটা বানিয়ে নিচ্ছেন, এই ইউনিটটাকে আপনি নিজের মতো করে বানিয়ে নিচ্ছেন, তাহলে এই ইউনিটগুলোকে বলা হয় হচ্ছে আপনার আরবিটারি ইউনিট। এখন এই আরবিটারি ইউনিটগুলো কিভাবে লেখা হয়, আরবিটারি ইউনিটগুলোর জন্য আপনার হ্যান্ড থাকতে পারে,
হ্যান্ড থাকতে পারে অথবা ফিস্ট, হ্যান্ড, ফিস্ট, মাগ, তারপরে আপনার হচ্ছে গ্লাস, হ্যান্ড, ফিস্ট, মাগ, গ্লাস, জাগ, ঠিক আছে। এক্সেট্রা টাইপের কি থাকতে পারে, ওয়ার্ড থাকতে পারে। তো এই ওয়ার্ডগুলোর সাথে কি যুক্ত হবে, এই ওয়ার্ডগুলোর সাথে ফুল থাকবে, যেমন হ্যান্ড ফুল, ফিস্ট ফুল, মাগ ফুল, গ্লাস ফুল, জাগ ফুল, ঠিক আছে। যদি এইগুলা থাকে তাহলে সেটা কি হবে, আরবিটারি ইউনিট হবে। এবং আরবিটারি ইউনিটগুলার পরে আপনাকে কি যুক্ত করতে হবে, এস যুক্ত করতে হবে। আরবিটারি ইউনিটগুলোর পরে আপনাকে কি যুক্ত করতে হবে, এস যুক্ত করতে হবে। যদি এস যুক্ত করে প্লুরাল করেই ফেলেন, যদি এস যুক্ত করে প্লুরাল করেই ফেলেন, তার মানে এর পরে যে হেল্পিং ভার্বটা হবে সেটা কি হবে, প্লুরাল হেল্পিং ভার্ব হবে। এটা কমন কথা, ঠিক আছে। যেমন এখানে কি বলা আছে, হ্যান্ডস ফুল অফ সোলজার্স ওয়াজ ডিপ্রেসড, তাহলে এখানে হ্যান্ডস ফুল না হয়ে কি হবে, এখানে হ্যান্ডস ফুল না হয়ে কি হবে, হ্যান্ড ফুলস, তাই না। তাহলে এখানে হবে হ্যান্ড ফুলস অফ সোলজার্স। তাহলে যেহেতু এরপরে এস আছে, তার মানে এখানে ওয়াজ না হয়ে কি হবে, ওয়ার হবে, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সারটা কি, হ্যান্ডস ফুল অফ সোলজার্স ওয়ার ডিপ্রেসড। বুঝতে পেরেছেন? ওকে ফাইন, সবাই বুঝতে পেরেছেন, ধন্যবাদ। সবাই বুঝতে পেরেছেন, ঠিক আছে। ঠিক আছে, তাহলে চলেন সামনের দিকে আগাই। এবার আসি যে ইউনিটেরই আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কয়েকটা শর্টকাটের মাধ্যমে, ঠিক আছে। যেমন আমি আপনাদের বললাম যে ডি এস পি ডাব্লিউ এইচ এ টি, এটা মনে রাখার জন্য, ঠিক আছে, যে ডিএসপি হোয়াট, জাস্ট এটা মনে রাখার জন্য। এখন ডি দ্বারা কি বোঝানো হচ্ছে, ইউনিটেরই আরেকটা পার্ট এটা, ঠিক আছে। ডি দ্বারা কি বোঝানো হচ্ছে, ডি দ্বারা বোঝানো হচ্ছে ডিস্টেন্সকে। ডি দ্বারা কাকে বোঝানো হচ্ছে, ডিস্টেন্সকে বোঝানো হচ্ছে। এস দ্বারা কাকে বোঝানো হচ্ছে, স্পিডকে বোঝানো হচ্ছে। পি দ্বারা কাকে বোঝানো হচ্ছে, পিরিয়ড অফ টাইমকে। পি দ্বারা বোঝানো হচ্ছে পিরিয়ড অফ টাইমকে। ডাব্লিউ দ্বারা বোঝানো হচ্ছে ওয়েটকে। এইচ দ্বারা বোঝানো হচ্ছে হাইটকে। এ মানে হচ্ছে অ্যামাউন্ট। টি এর কোনো অর্থ নাই, এটা মিলানোর জন্য লেখা হয়েছে, ঠিক আছে। ডিএসপি হোয়াট, এটা মাথায় থাকবে না, ডিএসপি হোয়াট। এখন এই শব্দগুলো, এখানে যতগুলো ওয়ার্ড আছে, এই টাইপের ওয়ার্ডগুলোকে আমরা দুইভাবে চিন্তা করতে পারি। এখানে যতগুলো ওয়ার্ড আছে এই টাইপের ওয়ার্ডগুলোকে আমরা দুইভাবে চিন্তা করতে পারি, ঠিক আছে। খুব কোশ্চেন হয় কিন্তু এখান থেকে। দুইভাবে কি কি, একটা চিন্তা করতে পারি হচ্ছে আমরা ইউনিট সেন্সে, লিখে নেন ইউনাইটেড সেন্স। ইউনাইটেড তো আমরা বুঝি, তাই না। ইউনাইটেড মানে হচ্ছে একত্রে যদি চিন্তা করি, ঠিক আছে, বা একসাথে যদি চিন্তা করি, তাহলে একটা হবে থিঙ্কিং এক রকমের, আরেকটাকে আমরা চিন্তা করতে পারি হচ্ছে ডিভাইডেড সেন্সে। আরেকটাকে আমরা কিভাবে চিন্তা করতে পারি, ডিভাইডেড সেন্সে। তাহলে এই শব্দগুলোকে আমরা দুইভাবে চিন্তা করতে পারি। একটা চিন্তা করতে পারি ইউনাইটেড সেন্সে, ঠিক আছে, আরেকটা চিন্তা করতে পারি আমরা ডিভাইডেড সেন্সে। যখন ইউনাইটেড সেন্সে চিন্তা করব তখন এর যে হেল্পিং ভার্বটা হবে সেটা হবে সিঙ্গুলার হেল্পিং ভার্ব। ইউনাইটেড সেন্সে যখন আমরা চিন্তা করব তখন এর যে হেল্পিং ভার্বটা হবে সেটা হবে সিঙ্গুলার হেল্পিং ভার্ব, ঠিক আছে। আর যখন ডিভাইডেড সেন্সে চিন্তা করব তখন এর যে হেল্পিং ভার্বটা হবে সেটা হবে প্লুরাল হেল্পিং ভার্ব, ঠিক আছে। অর্থাৎ ডিভিশন আকারে চিন্তা করব তখন সেটা কি হবে, একের থেকে অধিক হবে, সেটা হবে প্লুরাল। আর যদি ইউনাইটেড সেন্সে চিন্তা করি তখন সেটা একসাথে হবে, একসাথে হলে সেটা হবে সিঙ্গুলার,
ঠিক আছে, একটা এক্সাম্পল, দুইটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার হয়ে যাবেন। সাপোজ আমি একটা এক্সাম্পল লিখতেছি, আপনারা সবাই দেখেন। কি বলা আছে দেখেন তো, 10 মাইলস ইজ অথবা আর কভার্ড অন ফুট। এখন আপনি যদি 10 মাইল অর্থাৎ 10 মাইল যদি পায়ে হেঁটে চলে যান, ঠিক আছে, 10 মাইল যদি আপনি পায়ে হেঁটেই চলে যান, অর্থাৎ একভাবেই তো যাচ্ছেন, পদ্ধতি কয়টা, একটা না, তাহলে আপনি একসাথে চিন্তা করতেছেন, যখন একসাথে চিন্তা করবেন তখন সেখানে কি হবে, অন ফুট। শুধুমাত্র একটা ভাবেই চিন্তা করতেছেন, তাহলে একটা ভাবেই চিন্তা করলে সেখানে কি হবে, সিঙ্গুলার হেল্পিং ভার্ব হবে, তাহলে সেটা হবে ইজ। ঠিক আছে, কিন্তু ধরেন যদি এইভাবে চিন্তা করেন যে অন ফুট অ্যান্ড বাই কার, তাহলে এবার আপনার প্রসেস কয়টা হয়ে গেল, দুইটা হয়ে গেছে না। আপনি কিভাবে চিন্তা করতেছেন, পায়ে হেঁটেও যাচ্ছেন আবার গাড়িতেও যাচ্ছেন, তাহলে আপনার প্রসেসটা কি ডিভাইডেড সেন্সে হয়ে গেল। কিছু পথ আপনি পায়ে হেঁটে গেলেন, কিছু পথ আপনি কিসে গেলেন, গাড়িতে গেলেন, তাহলে ডিভাইডেড সেন্সে যখন হবে তখন সেটা হবে প্লুরাল হেল্পিং ভার্ব এবং সেখানে কি হবে, আর হবে। কিন্তু যদি অন ফুট থাকে, শুধুমাত্র একটা ভাবেই থাকে, ইউনাইটেড সেন্সে থাকে, তাহলে সেটা হবে ইজ। আরেকটা এক্সাম্পল দিই, সবাই লিখে নেন। 5,000 রুপিস বা টাকাস বললাম, 5,000 টাকাস ইজ অথবা আর ডোনেটেড। এখন দেখেন, যখন আপনি 5,000 টাকা ডোনেট করবেন তখন সেটা কি একভাবে ডোনেট করবেন নাকি ভেঙে ভেঙে ডোনেট করবেন? অবশ্যই আপনি টাকাটা একসাথে ডোনেট করবেন। ঠিক আছে, যদি একসাথে ডোনেট করেন তাহলে সেখানে কি হবে, ইজ হবে, সেখানে কি হবে, ইজ হবে। কিন্তু আপনার কথাটা যদি হয় ডিস্ট্রিবিউটেড, ডোনেটেড না থেকে যদি এখানে থাকতো ডিস্ট্রিবিউটেড, এখানে কি থাকতো, দাঁড়ান একটা মিনিট, কি হলো, আচ্ছা, এখানে যদি কি থাকতো আপনার ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে, যদি ডিস্ট্রিবিউটেড থাকে তার মানে আপনি সেটাকে একসাথে ডোনেট করছেন, একসাথে তো ডোনেট করেন না, সেটাকে ভেঙে ভেঙে আলাদা আলাদা করে ডিস্ট্রিবিউশন করেছেন। তাহলে ডিস্ট্রিবিউশন যদি ডিভাইডেড সেন্সে করে থাকেন তাহলে সেক্ষেত্রে কি হবে, আর হবে। বুঝতে পেরেছেন কার জন্য আর হয়েছে, এই ডিস্ট্রিবিউটেড লেখার কারণে এখানে আর হয়েছে, অর্থাৎ এখানে সেন্সটা কি ডিভাইডেড সেন্স। অর্থাৎ এখানে যে ওয়ার্ডগুলো আছে এই টাইপের যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো যদি ইউনাইটেড সেন্সে হয় তাহলে হবে সিঙ্গুলার হেল্পিং ভার্ব, আর যদি ডিভাইডেড সেন্সে হয় তাহলে হবে প্লুরাল হেল্পিং ভার্ব। ক্লিয়ার? সবাই কি এইটুকু বুঝতে পেরেছেন? সবাই কি এইটুকু বুঝতে পেরেছেন? ওকে ফাইন। আচ্ছা, সবাই যদি এইটুকু বুঝতে পারেন তাহলে চলে নেক্সট স্লাইডে চলে যায়। ঠিক আছে, তো নেক্সট স্লাইডে হচ্ছে আমরা আলোচনা করব, একটু আগে আমরা একটা টপিকস নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ফ্র্যাকশন নিয়ে, তাই না? আমরা নেক্সট স্লাইডে আলোচনা করেছিলাম কি নিয়ে, ফ্র্যাকশন নিয়ে। একটু দেখেন, ফ্র্যাকশন নিয়ে আমরা কথা বলেছিলাম। তাহলে ফ্র্যাকশনের কথা যদি বলতে হয়, ঠিক আছে, ফ্র্যাকশনের পরে যদি অফ থাকে, ফ্র্যাকশনের পরে যদি প্রিপোজিশন অফ থাকে, এরপরে যে নাউনটা হবে, এরপরে যে নাউনটা থাকবে ওই নাউন অনুযায়ী আপনার হেল্পিং ভার্ব হবে। কি বলছি, এরপরে যে নাউন থাকবে ওই নাউন অনুযায়ী কি হবে, হেল্পিং ভার্ব হবে। ঠিক আছে,
ফ্র্যাকশনের পরে যদি অফ থাকে, এরপরে যদি নাউন থাকে, ওই নাউন অনুযায়ী কি হবে, হেল্পিং ভার্ব হবে। ঠিক আছে, যেমন ধরেন যদি নাউনটা হয় সিঙ্গুলার কাউন্টেবল নাউন, পড়াইছি না, সিঙ্গুলার কাউন্টেবল নাউন যদি হয় তাহলে হেল্পিং ভার্বটা কি হবে, সিঙ্গুলার হেল্পিং ভার্ব হবে। ঠিক আছে, যদি নাউনটা হয় প্লুরাল কাউন্টেবল নাউন তাহলে কি হবে, হেল্পিং ভার্বটা হবে প্লুরাল হেল্পিং ভার্ব। ঠিক আছে, আর যদি নাউন হয় আনকাউন্টেবল নাউন তাহলে সেটা কি হবে, সিঙ্গুলার হেল্পিং ভার্ব হবে। এইটুকু বুঝতে পেরেছেন? তাহলে তিনটা আমি সেন্টেন্স লিখতেছি, সবাই একবার দেখেন। ওয়ান থার্ড অফ দ্য বুক ইজ অথবা আর, তারপর হচ্ছে ওয়ান থার্ড অফ দ্য বুকস ইজ অথবা আর, দেন হচ্ছে ওয়ান থার্ড অফ দ্য মানি ইজ অথবা আর। ঠিক আছে, তাহলে এই তিনটা সেন্টেন্স দিয়ে আমরা এই পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারবো। দেখেন কি বলা আছে, ওয়ান আছে, তার মানে ওয়ান থার্ড যদি থাকে এটা হচ্ছে একটা ফ্র্যাকশন। ওয়ান থার্ড যদি থাকে এটা কি ফ্র্যাকশন, ফ্র্যাকশনের পরে কি আছে, অফ প্রিপোজিশন আছে, এরপরে কি আছে, নাউন আছে। এরপরে যদি নাউন থাকে, এই নাউনটা কোন ধরনের নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন না, এটা কোন ধরনের নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তাহলে এই সিঙ্গুলার কাউন্টেবল নাউন অনুযায়ী কি হবে, হেল্পিং ভার্বটা হবে, তাহলে সেটা কি হবে, সিঙ্গুলার হেল্পিং ভার্ব হবে। ঠিক আছে, সেখানে কিন্তু ফ্র্যাকশনের কোনো লেনা দেনা থাকবে না, থাকবে কার নিয়ে, নাউন যেটা আছে সেটা নিয়ে। তারপরে দেখেন ওয়ান থার্ড অফ দ্য বুকস, তাহলে এখানে প্রিপোজিশন আছে অফ, তাহলে দ্য বুকস আছে, যদি বুকস থাকে তাহলে সেটা হবে কি, প্লুরাল হেল্পিং ভার্ব, যেহেতু প্লুরাল কাউন্টেবল নাউন। তারপরে আবার এখানে ওয়ান থার্ড ফ্র্যাকশনের পরে আছে প্রিপোজিশন, তাহলে এটা কি আপনার আনকাউন্টেবল নাউন, যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে সেটা কি হবে, সিঙ্গুলার হেল্পিং ভার্ব, তাহলে সেখানে কি হবে, ইজ হবে। সবাইকে এইটুকু বুঝতে পেরেছেন? এইটুকু কি বুঝতে পেরেছেন? সবাই ক্লিয়ার এইটুকু? ওকে ফাইন। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে চলেন এবার আমরা আরেকটা ক্যাটাগরি দেখি। ফাইন, এবার আমরা আলোচনা করব নাউন ভোকাবুলারি নিয়ে। কি নিয়ে আলোচনা করব, নাউন ভোকাবুলারি। আচ্ছা, নাউন ভোকাবুলারি নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে অ্যাকচুয়ালি নাউন ভোকাবুলারি কোনগুলো, ঠিক আছে, দেখেন নাউন ভোকাবুলারি নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে এখানে যে কথাটা আছে সেগুলো হচ্ছে আপনার উইক ইরর। ঠিক আছে, সেগুলো কোন টাইপের ইরর, উইক ইরর নিয়ে আলোচনা করব। উইক ইরর বলতে কি বোঝায়, ধরেন যে আপনি চাইলে এগুলো অ্যাভয়েড করতে পারেন, আপনি চাইলে এই ইররগুলোকে অ্যাভয়েড করতে পারেন, বাট তারপরে যদি পরীক্ষায় দেয় সেক্ষেত্রে অ্যাভয়েড না করাটাই বেটার। ঠিক আছে, যদি পরীক্ষায় দিয়ে দেয় সেক্ষেত্রে আপনার অ্যাভয়েড না করাটাই বেটার হবে। এখন এই নাউন ভোকাবুলারির মধ্যে প্রথম যে ওয়ার্ডগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে স্ল্যাং। সেগুলো কি, স্ল্যাং। স্ল্যাং বলতে আমি কাকে বুঝাচ্ছি, বা স্ল্যাং বলতে এখানে কি বোঝানো হচ্ছে, স্ল্যাং বলতে বোঝানো হচ্ছে নন ডিকশনারি ইউজ অফ এ ওয়ার্ড। লিখে রাখেন, নন ডিকশনারি
নন ডিকশনারি ইউজ অফ এ ওয়ার্ড। ঠিক আছে, অর্থাৎ এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এই ওয়ার্ডগুলো, যে স্ল্যাংগুলো আমি এখন বলবো, এগুলো হচ্ছে আপনার ডিকশনারিতে একরকম অর্থ দেয়, কিন্তু বাস্তবিক রূপে এটাকে অন্যভাবে ব্যবহার করা হয়। কি বলছি? ডিকশনারিতে একরকম অর্থ দিবে, কিন্তু বাস্তবিক রূপে এগুলাকে কিভাবে ব্যবহার করব? অন্যভাবে ব্যবহার করি। ঠিক আছে, প্রথম একটা সেন্টেন্স দেখি যে হি ইজ আওয়ার ইংলিশ টিচার। আচ্ছা, এই সেন্টেন্সটা কি ঠিক নাকি ভুল? সেন্টেন্সটা ঠিক নাকি ভুল আপনাদের কি মনে হচ্ছে? যদি ঠিক মনে হয় তাহলে লিখবেন রাইট অথবা আর যদি মনে হয় রং তাহলে লিখবেন ডাব্লিউ অথবা ফুলটাই লিখতে পারেন রং। ঠিক আছে, একটু কমেন্ট করে জানান তো এটা ঠিক কিনা ভুল। হি ইজ আওয়ার ইংলিশ টিচার, এটা ঠিক কিনা ভুল? আপনাদের কি মনে হচ্ছে, রাইট অর রং? হি ইজ আওয়ার ইংলিশ টিচার। আচ্ছা, সাদিয়া বলেছে রাইট। এনিওয়ান? হি ইজ আওয়ার ইংলিশ টিচার, রাইট অথবা রং? আচ্ছা, সবাই বলেছে রাইট। ঠিক আছে, সবাই বলেছে এটা রাইট। ঠিক আছে, তবে দেখেন এখানে একটু ভুল আছে। ভুলটা কোথায় আছে? আমি বললাম, একটু আগেই বলে আসছি যে এগুলো হচ্ছে উইক এরর। আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন, চাইলে অ্যাভয়েড নাও করতে পারেন। ঠিক আছে, দেখেন একটু বোঝার চেষ্টা করেন। আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরেন আমি এখানে লিখলাম চাইনিজ ফোন। চাইনিজ ফোন আসলে কোন ধরনের ফোন? যে ফোনটা কারা তৈরি করছে? চীনারা তৈরি করছে, তাই না? চাইনিজ ফোন বলতে কি বোঝায়? যে ফোনটা চীনারা তৈরি করছে সেটাই তো চাইনিজ ফোন। তারপরে বললাম হচ্ছে জার্মান টেকনোলজি। জার্মান টেকনোলজির কথা যদি বলি তাহলে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? যে টেকনোলজি, যেটা কারা তৈরি করছে? জার্মানরা তৈরি করছে, তাই না? এরপরে বললাম ফ্রেঞ্চ রেভলিউশন। যে রেভলিউশনটা কারা তৈরি করছে? ফ্রেঞ্চের লোকজন, তাই না? তাহলে দেখেন এখানে যদি বলা হয় ইংলিশ টিচার, এখানে আমরা কি বললাম? ইংলিশ টিচার। তাহলে যেই টিচার কি তৈরি করছে? ইংলিশ তৈরি করছে। যে টিচার ইংলিশ তৈরি করছে, এটা কেমন হয়ে গেল না? কথাটা কি কেমন হয়ে গেল না? এটা কি হবে? এটা তো হবে না। তাই এটাকে আমরা এইভাবে না লিখি যে টিচার অফ ইংলিশ। হি ইজ আওয়ার টিচার অফ ইংলিশ। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ক্লিয়ার? প্রথম যে সেন্টেন্সটা ছিল হি ইজ আওয়ার ইংলিশ টিচার, এটা হচ্ছে উইক ইরর। সেন্টেন্সটা যে ভুল একেবারেই তা না, সেটা উইক ইরর। ঠিক আছে, আপনি এখানে লিখে রাখতে পারেন এই ইররগুলো হচ্ছে কোন ধরনের ইরর? উইক ইরর। ক্লিয়ার? আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন, আবার নাও অ্যাভয়েড করতে পারেন, কিন্তু পরীক্ষা আসলে কিন্তু আপনাকে অ্যাভয়েড করতেই হবে। বুঝতে পেরেছেন? পরীক্ষা আসলে কিন্তু আপনাকে এটা কারেকশন করতেই হবে। আচ্ছা, এরপরটা আসি। গিভ মি ইয়োর কপি। এখন দেখেন এইটা আমরা কখন ইউজ করি? যখন হচ্ছে কারো কাছ থেকে কোনো খাতা চান, ঠিক আছে, তখন স্কুল কলেজে খাতা চান না, এ দোস্ত তোমার কপিটা দাও, ঠিক আছে, বা গিভ মি ইয়োর কপি। ঠিক আছে, এখন দেখেন কপি অর্থ কি?
ডিকশনারি যদি আমরা সার্চ করি তাহলে কপি অর্থ কি দাঁড়াবে? নকল দাঁড়াবে। তাহলে এই কপি কথাটা কি এখানে সাজবে? কপি কথাটা এখানে হবে না, তাহলে কপি না হয়ে কি হবে? নোট বুক। ঠিক আছে, এখানে অ্যান্সারটা কি হবে? গিভ মি ইয়োর নোট বুক। তারপরে আসি, মিট মাই আন্টি। আচ্ছা, এই মিট মাই আন্টি এটা সঠিক নাকি ভুল? কমেন্ট করে জানান তো এটা সঠিক নাকি ভুল। মিট মাই আন্টি এটা সঠিক নাকি ভুল? রাইট অর রং? কি মনে হচ্ছে আপনাদের? সঠিক নাকি ভুল মনে হচ্ছে? আমি বলছি আবারও, সঠিকও হতে পারে আবার ভুলও হতে পারে। এবার আপনারা বলবেন যে এটা সঠিক নাকি ভুল। আমি আরো 2টা সেন্টেন্স লিখতে থাকি, আপনারা কমেন্ট করে জানান যে এই 3 নাম্বার সেন্টেন্সটা সঠিক নাকি ভুল। তিন নাম্বার সেন্টেন্সটা ট্রু অর ফলস? কমেন্ট করে জানান তো। মিট মাই আন্টি, ট্রু অর ফলস? উপরের গুলা রং ছিল, আশা করি এইটাও রঙই হবে। রং থেকে রাইট শিখব। ওরে জাজমেন্ট ইসরাত, কি হবে বলেন? এভাবে বললে তো হবে না। রাইট অর রং? আচ্ছা দেখেন, আমি বলে দিচ্ছি, রং রাইট হলে দিতেন না। রং রাইট হলে দিতেন না। আচ্ছা, আপনারা বুঝে যাচ্ছেন, হ্যাঁ? আচ্ছা দেখেন, এখানে মিট মাই আন্টি, ঠিক আছে। আচ্ছা, আন্টি বানানো আমি মনে হয় স্পেলিংটা ভুল লিখে ফেলেছি, একটু এটা কারেকশন করে নেন। আন্টি স্পেলিংটা কারেকশন করে নেন, AUNTY, ঠিক আছে। আচ্ছা দেখেন, মিট মাই আন্টি, এখন এখানে যদি আমরা এইটুকু মার্ক করি, আন্ট, আন্ট দ্বারাই কিন্তু কি বোঝানো হচ্ছে? আপনার চাচি, মামি, যাই বলেন না কেন, আন্ট দ্বারাই কিন্তু বোঝানো হচ্ছে। তো এখানে আন্টি বলার তো কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছেন? তাহলে সঠিকটা কি হবে? মিট মাই আন্ট। এটা কিন্তু গ্রামাটিক্যালও ইরর, এমনিতে তো ইররই, তারপরও এটা গ্রামাটিক্যালেরও কিন্তু ইরর, বুঝতে পেরেছেন? আচ্ছা দেখেন, এরপরে শি ওর হাফ প্যান্টস। এখন হাফ প্যান্টস বলতে কি বোঝায়? অর্ধেক প্যান্ট। অর্ধেক প্যান্ট বলে কোনো শব্দ আছে? হ্যাঁ, অর্ধেক প্যান্ট, হ্যাঁ, অর্ধেক প্যান্ট কিন্তু হবে না, এটা হাফ প্যান্টস হবে না, এটা হবে শর্টস। কি হবে? শর্টস, বুঝতে পেরেছেন? তারপরটা আসি, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখন এটা আপনার ওই যে উইক ইরর, এখানে গ্লাস বলাটা সঠিক না, ঠিক আছে? গ্লাস বলাটা সঠিক না। গ্লাস বলতে কি বোঝায়? কাচের, কাচের যে টুকরা সেগুলোকেই তো আমরা গ্লাস বলি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেটাতে পানি খাই, ঠিক আছে, যে পাত্রে রেখে পানি খাই সেটাকে গ্লাস বলা হয় না, সেটাকে বলা হয় টাম্বলার, ঠিক আছে? কি বলা হয়? টাম্বলার। এখন দেখেন, এগুলো কিন্তু উইক ইরর, তারপরেও কিন্তু আমরা এই ইররগুলো করে থাকি, বুঝতে পেরেছেন? ইরর, বাট তারপরেও আমরা ইররগুলো কিন্তু করি, ঠিক আছে? তাহলে আজকের পর থেকে গ্লাস বলবেন না, যেটা দিয়ে পানি খান সেটাকে কি বলবেন? টাম্বলার বলবেন, তাহলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, বুঝতে পেরেছেন? সেটা কি হবে? অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? গিভ মি এ টাম্বলার অফ ওয়াটার। ওকে ফাইন, এইটুকু বুঝতে পেরেছেন? ইয়েস অর নো? ইয়েস অর নো, বুঝতে পেরেছেন কি না? কমেন্ট করে জানান যে বুঝতে পেরেছেন কি না। ওকে ফাইন, সুন্দর, সবাই বুঝতে পেরেছে। এটাই লাস্ট টপিকস। লাস্ট টপিকস বলতে আজকের ক্লাসের জন্য, এরপরেও কিন্তু আরও অনেকগুলো ক্লাস হবে নাউনের উপরে। ক্লাস কিন্তু এখনো শেষ হয় নাই নাউনের উপরে, হ্যাঁ?
সুপারফ্লোস এক্সপ্রেশন। আচ্ছা, সুপারফ্লোস বলতে কি বোঝায় আমরা কিন্তু টেন্সের সময় আলোচনা করেছিলাম। সুপারফ্লোস বলতে কি বোঝায় সেটা কিন্তু আমরা টেন্সে আলোচনা করেছি। সেটা কি? ওভার ইউজ অফ ওয়ার্ডস, তাই না? টু ইউজ অফ মোর দেন রিকোয়ার্ড ওয়ার্ডস সেখানে বলেছিলাম, বা একইভাবে এটাকে বলা যায় যে ওভার ইউজ অফ ওয়ার্ডস। তাহলে লিখে রাখেন সুপারফ্লোস মানে হচ্ছে ওভার ইউজ অফ ওয়ার্ডস, অর্থাৎ আপনার প্রয়োজনের তুলনায় যদি অধিক শব্দ ব্যবহার করেন সেটা হবে সুপারফ্লোস। ক্লিয়ার? আচ্ছা, সুপারফ্লোস কি কি হইতে পারে দেখেন, একটু আলোচনা করেই দিই। যেমন হচ্ছে রেগুলার কাস্টম, ঠিক আছে? এখন দেখেন এখানে যদি আমরা বলি যে এই জিনিসটা হচ্ছে রেগুলার কাস্টম, ঠিক আছে, তো এটা কিন্তু সুপারফ্লোস। কেন সুপারফ্লোস? তার কারণ হচ্ছে রেগুলার মানেই হচ্ছে কিন্তু কাস্টম মানেই কিন্তু রেগুলার। তাহলে একই অর্থ আমি কি করতেছি, দুইবার ব্যবহার করতেছি। তাই যেখানে আমি রেগুলার ব্যবহার করব সেখানে আমি কাস্টম ব্যবহার করব না। যদি কাস্টম ব্যবহার করি সেক্ষেত্রে সেটা কি হবে, সুপারফ্লোস হবে। তারপরে আরেকটা হচ্ছে পাস্ট হিস্টোরি। বলে না যে এটা হচ্ছে আমার পাস্টের হিস্টোরি, বলে কি না বলেন তো? পাস্টের হিস্ট্রি, ঠিক আছে? তাহলে পাস্টের হিস্ট্রি যদি বলে, দেখেন হিস্ট্রি মানেই হচ্ছে পাস্ট বোঝায়, হিস্টোরি মানেই কি বোঝায়, পাস্ট বোঝায় না? তাহলে হিস্ট্রি মানে যদি পাস্ট বোঝায় তাহলে এখানে আপনার পাস্ট বলার তো কোনো প্রয়োজন নাই। পাস্ট যদি বলেন সেটা কি হবে, সুপারফ্লোস হবে। তারপরে আসি সেম আইডেন্টিক্যাল। বলে না যে একদম সেম টু সেম আইডেন্টিক্যাল ছিল, ঠিক আছে? তো সেম মানেই হচ্ছে কিন্তু আইডেন্টিক্যাল, বা আইডেন্টিক্যাল মানেই হচ্ছে কি একই, ঠিক আছে? তাহলে সেখানে সেম বলার তো কোনো প্রয়োজন নাই। যদি বলেন সেটা কি হবে, সুপারফ্লোস হবে। এরপরে বলে না সাম টোটাল, ঠিক আছে? তাহলে সাম মানেই তো টোটাল, যোগফল। তাহলে সেখানে টোটাল বলার কোনো প্রয়োজন আছে যদি আমি সাম বলি? ক্লিয়ার? এরপর হচ্ছে গুড নেম। এখন দেখেন কারো নাম কিন্তু খারাপ নাম হয় না, কারো নাম কখনোই কিন্তু খারাপ হতে পারে না, বুঝতে পেরেছেন? তাহলে সেটা কি হবে, শুধুমাত্র নেমই হবে, গুড নেম হবে না। বলে না এই তোমার গুড নেমটা কি বলো তো? কিন্তু একটা জিনিস কি জানেন, কারো নাম কিন্তু খারাপ হতে পারে না, ঠিক আছে? তাই সেটা কি হবে, শুধুমাত্র নেমই হবে। তারপর আসি ফাইনাল কনক্লুশন। তাহলে এই কথা যদি থাকে, ফাইনাল মানেই তো কনক্লুশন পার্ট, অর্থাৎ সর্বশেষ পার্ট, ঠিক আছে? তাহলে এখানে ফাইনাল বলে আবার কনক্লুশন বলার কোনো প্রয়োজন আছে, বা কনক্লুশন বলে ফাইনাল বলার কোনো প্রয়োজন আছে? যদি বলি তাহলে সেটা কি হবে, সুপারফ্লোস হবে, ঠিক আছে? তাহলে আমরা ফাইনাল বললে কনক্লুশন বলবো না, একই কথা। বা আমরা যদি বলি ফাইনাল ডেস্টিনেশন যেটা হয় সেটা তো আপনার সর্বশেষ গন্তব্যস্থানই হয়, তাই না? আপনি যেখানে যেতে চাচ্ছেন সর্বশেষ স্থানটাই তো ডেস্টিনেশন, ঠিক না? আমি যেখানে যেতে চাচ্ছি, তাহলে ডেস্টিনেশন মানেই তো ফাইনাল। তাহলে সেখানে ফাইনাল ডেস্টিনেশন বলার তো কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? তারপরে আসি যে রেগুলার হ্যাবিট। বলে না এইটা হচ্ছে আমার রেগুলার হ্যাবিট, বলে কি না? রেগুলার হ্যাবিট, তাই না? এখন দেখেন রেগুলার মানেই তো হ্যাবিট, তাই না? রেগুলার মানেই কি, হ্যাবিট। তাহলে যেখানে আমরা হ্যাবিট কথা কখন ইউজ করি, যেটা আমি রেগুলারলি ইউজ করি বা রেগুলারলি একই ধরনের বিহেভ করি, সেটাই তো হচ্ছে কি হ্যাবিট, তাই না? তাহলে সেখানে আপনার রেগুলার কথাটা তো বলার কোনো প্রয়োজন নেই, ঠিক কি না? তাহলে সেটা হবে কি সুপারফ্লুয়াস, তার মানে রেগুলার হবে না, ঠিক আছে? তারপরে আসেন পোস্টপোন আনটিল লেটার। ঠিক আছে? এখন দেখেন যেটা আমি পোস্টপোন করেই দিছি সেখানে লেটার বলার তো কোনো প্রয়োজন নাই, আছে? যেখানে আমি পোস্টপোন করেই দিছি সেখানে লেটার বলার প্রয়োজন আছে, বলার কিন্তু প্রয়োজন নেই, আনটিল লেটার, সুপারফ্লুয়াস, ঠিক আছে? তারপরে আসেন আনএক্সপেক্টেড সারপ্রাইজ।
আনএক্সপেক্টেড সারপ্রাইজ। এখন কাউকে যদি সারপ্রাইজ দেওয়া হয় সেটা তো আনএক্সপেক্টেডই হয়। আপনি কি যে তাকে বলে মানে বলে টলে তারপরে সারপ্রাইজ করেন? বলে তো সারপ্রাইজ করেন না, তাই না? কাউকে কোনো কিছু সারপ্রাইজ করার অর্থই হচ্ছে সেটা আনএক্সপেক্টেড থাকবে তার কাছে। তাহলে সেখানে আবার আনএক্সপেক্টেড কথাটা ব্যবহার করা কি সুপারফ্লুয়াস। বুঝতে পেরেছেন? তারপরে আবার বলে না এই কাজটা রিপিট এগেন করেন, কি বলে বলে না যে রিপিট এগেন, রিপিট এগেন। কে কে বলছেন এই পর্যন্ত রিপিট এগেন? রিপিট মানেই তো হচ্ছে কি আরেকবার ইয়ে করা, তাই না? তাহলে সেখানে এগেন বলার তো কোনো প্রয়োজন নেই। যদি আমি রিপিটের রুট ওয়ার্ড নিয়ে আলোচনা করি, দেখেন যদি কোনো শব্দের রি থাকে সেটা আপনার বোঝায় কি এগেনটাকেই কিন্তু বোঝায়। রুট ওয়ার্ডের কথা যদি বলি, আপনাদের ভোকাবুলারি পড়াবো, রুট ওয়ার্ড নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে রি মানে হচ্ছে এগেন, তাহলে সেখানে আবার এগেন বলার তো কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? এটাও কি বুঝতে পেরেছেন? এখন দেখেন এই ফাইনাল ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশন, আচ্ছা ফাইনাল ডেস্টিনেশনের কথা যদি বলতে হয় তাহলে ফাইনাল ডেস্টিনেশন নিয়ে কিন্তু একটা মুভি আছে। মুভির নামই হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন, ঠিক আছে? মুভির নামই হচ্ছে কি ফাইনাল ডেস্টিনেশন। এখন সেখানে ফাইনালটা অ্যাকচুয়ালি কি অর্থে ব্যবহার করা হয়েছে? সেখানে ফাইনালটা ব্যবহার করা হয়েছে ডেথ অর্থে। কি অর্থে ব্যবহার করা হয়েছে? ডেথ অর্থে। এবং সেটা কোথা থেকে পাই আমরা? ইডিয়ম থেকে পাই, ঠিক আছে? সেটা কোথা থেকে পাই? ইডিয়ম থেকে পাই। এরপরে আসি গুড নেম। গুড নেমের কথা যদি বলতে হয় তাহলে আমরা জানি গুড নেম মানে হচ্ছে রেসপেক্ট। গুড নেম মানে কি? রেসপেক্ট। সেটাও কোথায় আছে? ইডিয়মে আছে, ঠিক আছে? সেটা কোথায় আছে বলেন তো? ইডিয়মে আছে। তাহলে ইডিয়ম অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি, কিন্তু নর্মালি যদি ব্যবহার করি তাহলে সেটা কি হবে? সুপারফ্লুয়াস হবে। কি বলছি? ইডিয়ম অনুযায়ী গুড নেম মানে হচ্ছে রেসপেক্ট এবং ফাইনাল ডেস্টিনেশন মানে হচ্ছে ডেথ। তাহলে ইডিয়ম অনুযায়ী আমরা এগুলো ব্যবহার করতে পারবো, কিন্তু যদি আমরা নর্মাল ওয়ার্ড হিসেবে ব্যবহার করি তাহলে সেটা হবে সুপারফ্লুয়াস। এইটুকু বুঝতে পেরেছেন কি না? আনিকা বলেছে জি ইসরাত ক্লিয়ার, ওকে। সাইদ ইমরান আহমেদ জি। সবাই তাহলে বুঝতে পেরেছেন? আচ্ছা তাহলে একবার সবাই একটু পেজগুলো উল্টান, উল্টিয়ে দেখেন যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। আজকের লেকচার এই পর্যন্তই রাখবো।